একবারে সরাসরি আজকের বিষয় ঢুকে পড়া যাক। আজ আমরা যে রহস্যময় কেস ফাইলটা নিয়ে কথা বলবো সেটা ইতিহাস, চরম বিশ্বাসঘাতকতা আর অতিপ্রাকৃত ঘটনার একটা অদ্ভুত মিশ্রণ। হাওড়ার ঘোস্ট রিসার্চ টিম সম্প্রতি একটা পুরনো ডায়েরি উদ্ধার করেছে। আর জানেন, সেই ডায়েরির পাতায় পাতায় লুকিয়ে আছে কলকাতার বুকে দাঁড়িয়ে থাকা এক অভিশপ্ত পুতুল বাড়ির ভয়ঙ্কর সব সত্যি। তো চলুন ১৯৪৩ সালের সেই ডায়েরির ধুলোমাখা পাতাগুলো একটু উল্টে দেখি আর বোঝার চেষ্টা করি আসলে কি ঘটেছিল সেখানে। তুমি মৃত্যুর জালে জড়িয়ে পড়েছ, আর যে তোমাকে এই জালে ফেলেছে সে তোমারই সবচেয়ে কাছের, সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। কথাটা শোনার পর গায়ে কাঁটা দিচ্ছে, তাই না? এটা কিন্তু কোনো সিনেমার ডায়লগ নয়, বরং চরম বিশ্বাসঘাতকতার একটা জ্বলন্ত প্রমাণ। এই কথাগুলো বলা হয়েছিল আজকের এই ঘটনার মূল চরিত্র রমেন্দ্রকে। ভাবলে অবাক লাগে কিভাবে একজন মানুষ তার সবচেয়ে কাছের বন্ধুর পাতা ফাঁদে পা দিয়ে এমন একটা বিপদে গিয়ে পড়লেন যেখান থেকে ফেরার কোনো রাস্তাই নেই। চলুন সেই ভয়াবহ যাত্রার শুরুটা ঠিক কিভাবে হয়েছিল সেটা একটু খতিয়ে দেখি। আচ্ছা, এবার একদম গভীরে ঢোকা যাক। এই পুরো গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে বার্কিডো। আপাতদৃষ্টিতে দেখলে মনে হবে এটার 4.5 ফুট উচ্চতার দারুণ সুন্দর একটা বিদেশি অ্যান্টিক পুতুল। কিন্তু এর চোখ দুটো, সিলিনিয়াম রুবি, ক্যাডমিয়াম সালফাইড আর সোনার অক্সাইড মিশিয়ে তৈরি এই চোখগুলো এতটাই উজ্জ্বল লাল আর নিখুঁত যে মনে হবে জ্যান্ত কোনো মেয়ে সরাসরি চোখের দিকে তাকিয়ে আছে। বিশ্বাস করুন, এই নিরীহ চেহারার মূল্যবান পুতুলটাই যে এই ভয়ঙ্কর ঘটনার মূল চক্রী সেটা আমরা একটু পরেই বুঝতে পারব। আর এই পুরো রহস্যের ভিত্তিটাই কিন্তু একটা ডায়েরি। হাওড়ার ঘোস্ট রিসার্চ টিমের একজন গবেষক সুদেষ্ণা কাঞ্জিলাল উত্তর কলকাতার এক ভগ্নপ্রায় পুতুল বাড়ির বৈঠকখানা থেকে ১৯৪৩ সালের এই ডায়েরিটা খুঁজে পান। ডায়েরিটা লিখেছিলেন ওই রমেন্দ্র নামের ভদ্রলোক। তিনি মূলত রেয়ার অ্যান্টিক জিনিসের খোঁজে শিলিগুড়ি থেকে ওই প্রাসাদে এসেছিলেন। আর এই পুরনো ডায়েরিটাই হল তার সেই অভিশপ্ত সফরের একমাত্র নীরব সাক্ষী। পর্ব ১, পুতুল বাড়িতে আমন্ত্রণ। এবার একটা অদ্ভুত দ্বৈত সত্যার কথা বলি। একদিকে রয়েছে অ্যান্টিক ব্যবসায়ী দীনেশ। সে রমেন্দ্রর খুব কাছের বন্ধু। সেই বন্ধুই তাকে লক্ষাধিক টাকা দামের ওই বার্কিডো পুতুলের লোভ দেখিয়ে শিলিগুড়ি থেকে ডেকে আনে, এমনকি তার থাকার ব্যবস্থাও করে দেয়। কিন্তু অন্যদিকে লুকিয়ে আছে তার এক ভয়ঙ্কর রূপ, কালো জাদুকর বা তান্ত্রিক দীনেশ। বন্ধুত্বের মুখোশ পরে সে রমেন্দ্রকে আসলে একটা নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল। এই চরম বিশ্বাসঘাতকতাই কিন্তু রমেন্দ্রর জীবনে সবচেয়ে বড় বিপদটা ডেকে এনেছিল। ডায়েরির পাতা ওল্টালে দেখা যায় বিপদ কিন্তু একদম আচমকা আসেনি। বেশ কিছু অদ্ভুত সতর্কবার্তা আগে থেকেই ছিল। পুতুল বাড়ির সেই বিশাল হলঘরে বার্কিডোকে কোলে নেওয়ার ঠিক পরপরই রমেন্দ্রর হাত থেকে অঝরে রক্ত পড়তে শুরু করে। অথচ পুতুলের গায়ে ধারালো কিছুই ছিল না। ভাবা যায়, এরপর গঙ্গার ঘাটে দাঁড়িয়ে থাকার সময় কোনো একটা অদৃশ্য শক্তি তাকে সজোরে ধাক্কা দিয়ে জলে ফেলে দেওয়ার চেষ্টা করে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, প্রাসাদের ছাদে দাঁড়িয়ে থাকা এক ক্ষতবিক্ষত রহস্যময় মেয়ের প্রেতাত্মা তাকে ইশারায় বারবার ডাকতে থাকে। মানে অতিপ্রাকৃত শক্তির জাল ক্রমশ রমেন্দ্রের চারপাশে শক্ত হয়ে আসছিল। পর্ব ২, পুতুল বাড়ির ইতিহাস। এই বাড়ির শত বছরের পুরনো অভিশাপ বুঝতে গেলে আমাদের একটু অতীতে যেতে হবে। ঊনবিংশ শতাব্দীতে জমিদার হরিনারায়ণ ভট্টাচার্য আর তার সঙ্গীরা প্রাসাদের দাসী এবং স্থানীয় মহিলাদের ওপর নির্মম শারীরিক নির্যাতন চালাত। যমুনা নামের এক সুন্দরী দাসী এই অকথ্য অত্যাচার সহ্য করতে না পেরে শেষমেশ আত্মঘাতী হয়। কিন্তু তার আত্মা তো মুক্তি পায়নি। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা যমুনার আত্মা সোজা গিয়ে ঢোকে জমিদার কন্যা দামিনীর সবচেয়ে প্রিয় পুতুল ওই বার্কিডোর ভেতরে। আর সবচেয়ে মর্মান্তিক ঘটনাটা ঘটে এর ঠিক পরে। এই পুরো ঘটনাটা দেখে ফেলেছিল বাড়ির কেয়ারটেকার অবনীদা। আর তার শাস্তি হিসাবে বার্কিডো মানে যমুনার আত্মা অবনীদাকে জ্যান্ত কবর দেয়। দিনের আলো আর রাতের অন্ধকারের মধ্যে বার্কিডরের এই যে দুটো আলাদা রূপ, এটা রীতিমতো হাড়হিম করা। দিনের বেলায় যেটা একটা সুন্দর, নিখুঁত আর লক্ষাধিক টাকা দামের অ্যান্টিক পুতুল, রাতের অন্ধকারে সেটাই একেবারে পৈশাচিক রূপ ধারণ করে। ডায়েরিতে স্পষ্ট লেখা আছে, রাতে সেটা রক্তমাখা এক দানবীতে পরিণত হয়, যার মুখ থেকে ৩ হাত লম্বা একটা শীতল জিভ পেরিয়ে আসে। বন্দি আত্মাদের ক্ষোভ কিভাবে একটা সাধারণ জড় পদার্থকে এত ভয়ঙ্কর করে তুলতে পারে, এটা বোধহয় তার সবচেয়ে বড় প্রমাণ। পর্ব ৩, তান্ত্রিকের অন্ধকার আচার। এখন এই পুরো তান্ত্রিক সাধনা আর ভয়াবহ মৃত্যুর চক্রটা কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যার ওপর দাঁড়িয়ে আছে। সংখ্যাটা হল ১০৮। প্রথমটায় খুব সাধারণ একটা সংখ্যা মনে হলেও ডায়েরির সবচেয়ে চাঞ্চল্যকর আর গা ছমছমে সত্যিটা লুকিয়ে আছে ঠিক এই অঙ্কের ভেতরেই। কেন এই ১০৮ সংখ্যাটা এত গুরুত্বপূর্ণ? চলুন পুরো ব্যাপারটা একটু খতিয়ে দেখি।
দীনেশের ওই অন্ধকার আচারের পেছনের হাড়হিম করা হিসাবটা কয়েকটা ধাপে বিভক্ত। প্রথম ধাপে তান্ত্রিক দীনেশ কালো জাদু সিদ্ধ করার জন্য ১০৭ জন শিশুকন্যাকে নির্মমভাবে হত্যা করে। তাদের রক্ত আর প্রত্যেকের শরীর থেকে ৩৬টি করে হাড় সে সংগ্রহ করেছিল। এরপর দ্বিতীয় ধাপে তার ১০৮তম এবং চূড়ান্ত শিকার হিসেবে সে বেছে নেয় জমিদার কন্যা দামিনীকে। কিন্তু দামিনী মৃত্যুর আগে একটা ভারী পিতলের ফুলদানি দিয়ে আঘাত করে দীনেশকেও মেরে ফেলে। এরপর আসে তৃতীয় ধাপ। মৃত্যুর পর বার্কিরো পুতুলের ভেতর আশ্রয় নেওয়া দামিনীর আত্মা দীনেশের আত্মাকে একটা শর্ত দেয়। শর্তটা হল নিজের মুক্তি চাইলে দীনেশকে ১০৮ জন প্রাপ্তবয়স্ক পুরুষের রক্ত এনে দিতে হবে। হ্যাঁ, ঠিক এই ভয়ঙ্কর কারণে দীনেশ রমেন্দ্রকে ওই পুতুল বাড়িতে ডেকে এনেছিল। ডায়েরির পাতা থেকে আমরা একটা বিকট দৃশ্যের মুখোমুখি হই। যে অবনীদাকে রমেন্দ্র দিনের বেলায় একজন সাধারণ কেয়ারটেকার ভেবেছিলেন, রাতের আবচা হ্যারিকেনের আলোয় তার আসল চেহারাটা বেরিয়ে আসে। অবনীদার মুখের অর্ধেক অংশে কোনো চামড়া ছিল না, মাংস গলে দলা পাকিয়ে গিয়েছিল, আর চোখ দুটো ছিল টকটকে লাল। রমেন্দ্র তখন বুঝতে পারেন অবনীদা আসলে কোনো জীবিত মানুষ নয়, বরং ১০০ বছর আগে জীবন্ত কবর দেওয়া এক হতভাগ্য আত্মা, যে এই অভিশপ্ত বাড়িতে অনন্তকালের জন্য আটকা পড়ে আছে। পর্ব ৪, অন্তিম মোড়। সবচেয়ে ভয়ঙ্কর উপলব্ধিটা লুকিয়ে আছে ডায়েরির একেবারে শেষ পৃষ্ঠায়। এটা শুনলে যে কেউ স্তব্ধ হয়ে যাবে। রমেন্দ্র ডায়েরির শেষে লিখছেন যে তিনি আর কোনো ব্যথা বা শারীরিক অনুভূতি টের পাচ্ছেন না। তার শরীর শূন্যে ভাসছে আর তিনি অনায়াসেই যে কোনো বন্ধ দরজা ভেদ করে চলে যেতে পারছেন। হ্যাঁ, ঠিক এটাই ঘটেছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি আর বেঁচে নেই। দীনেশের ফাঁদে পা দিয়ে তিনি ইতিমধ্যেই মারা গেছেন। দামিনীর অভিশাপ ঘোচানোর জন্য তিনি হলেন দীনেশের সেই ১০৮তম শিকার। মানে, এতক্ষণ ধরে ডায়েরির লেখক নিজের মৃত্যুর পরের অবস্থাই আমাদের বর্ণনা করে যাচ্ছিলেন। এই পুরো ঘটনাটা আমাদের একটা অদ্ভুত প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। কলকাতার বুকে বা আমাদের আশেপাশে ছড়িয়ে থাকা এমন অসংখ্য পুরনো ক্ষয়ে যাওয়া প্রাসাদ রয়েছে, যাদের পাশ দিয়ে আমরা হয়তো রোজই হেঁটে যাই। কিন্তু আমরা কি কখনো একবারও ভেবে দেখেছি ওই বন্ধ জানলার ওপরে ঠিক কী ইতিহাস লুকিয়ে আছে? কে বলতে পারে রমেন্দ্র বা অবনীদার মতো কত আত্মা হয়তো আজও তাদের ১০০ বছরের পুরনো অভিশাপ বুকে নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে? আজকের এই আলোচনা আমাদের শুধু একটা ভয়ঙ্কর ঘটনার সাথেই পরিচয় করায় না, বরং চারপাশের উপেক্ষিত ইতিহাসকে নতুন দৃষ্টিতে দেখতে বাধ্য করে।